সবাইকে সাদর আমন্ত্রণ জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে সমস্যায় আমরা ভুগিনি এমন মানুষ কম, কোমরে ব্যথা এবং তার সমাধান। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, রিউমাটোলজি এবং মেডিসিন বিশেষজ্ঞ, সাবেক চেয়ারম্যান রিউমাটোলজি বিভাগ, বিএসএমএমইউ। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন রয়েছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে স্যার। আপনাকেও আন্তরিক শুভেচ্ছা। এবং আমরা আসলে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কোমরে ব্যথা নিয়ে, এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। স্যার, এই যে বলছি কোমরে ব্যথা আসলে কেন হয়? স্বাগত সব শ্রোতা দর্শককে। কোমরে ব্যথা কেন হয় এটি ভালো প্রশ্ন, কিন্তু আমি উত্তরটা একটু ভিন্নভাবে দেব। কোমরের ব্যথাটার বিভিন্ন কারণ আছে, বয়স ভেদে এই কারণগুলিও ভিন্ন। আমরা আসলে ছোটোবেলায় যে কারণগুলিতে হয়, আমরা যদি কিশোর এবং 18 বছর বয়সের নিচে এখানে যদি আমরা কারণগুলি চিন্তা করি, মূলত বেশি ব্যথার কারণ হলো আঘাতের কারণে। এটা ছাড়াও কিন্তু বাতের একটা রোগ আছে যেগুলিকে ইংরেজিতে বলা হয় জেআইএ, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। এটি একটি বড় নাম, এই নামের মধ্যে ছোট ছোট নামও আছে, তবে এইটা নাম বেশি পরিচিত। মানে এই ধরনের একটা বাতের রোগ হয়। এটা কিন্তু ছোট বাচ্চা, একেবারে 2 বছর বয়স থেকে আরম্ভ করে 18 বছর বয়সের এর যে কোনো সময় এর 5 ধরনের বাতের মধ্যে যে কোনো একটা এই ধরনের বাচ্চাদের হতে পারে। এর বাইরে খুব কম রেয়ার বাচ্চাদের কারণে এটা অনেক সময় কিন্তু আমরা ক্যান্সার বলি, ম্যালিগন্যান্সি বলি, এগুলি থেকেও হতে পারে। আর আঘাতজনিত কারণ, কোনো সময় আমরা দেখি যে কোনো বাচ্চা অনেক বড় লম্বা হয়ে গেল। এগুলির আলাদা অসুখের নাম আছে, মারফান সিনড্রোম, এহলার্স ডেনার সিনড্রোম, এগুলি ইংরেজি নাম আছে। তো আমরা বুঝবো কী করে যারা একটু চটচট লম্বা বড় হয়ে যাচ্ছে এরা আসলে আঘাত প্রবণ হতে পারে। সুতরাং দৈনন্দিন জীবনে বাচ্চারা যে ধরনের কর্মকাণ্ড করে স্বাভাবিক থাকে, এরা নাও থাকতে পারে, তো এরা ব্যথার কারণে ভুগতে পারে। এবার যদি আমরা আসি যারা ইয়াংয়ের ডেফিনেশনটা কিন্তু আমাদের এই 18 পরে আরম্ভ করে 40 পর্যন্ত, এটাকে আমরা WHO ডেফিনেশন বলি, যেটা ইয়াং অ্যাডাল্ট। এই ইয়াং অ্যাডাল্ট যারা, এরা ছেলে এবং মেয়ে মানুষ, এই দুইটির একটু আলাদা আলাদা কারণ হিসাবে আমরা ভাগ করে বলবো। এর মধ্যে আবারও কিন্তু বিভিন্ন কারণ, তার মধ্যে কমন যেটি হলো আমরা আঘাতজনিত কারণ। আবার আজকালকার সময় আমাদের বিভিন্ন জবে থাকি, বিভিন্ন কাজ করি, যারা ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে বা ল্যাপটপে বসে পিসিতে বসে কাজ করেন, এগুলি হলো অকুপেশনাল। মানে উনি আসলে ওই পজিশনটা ভালো মেনটেন করছেন কিনা, মানে আমাদের তো বডিটা একটা ডাইনামিক জিনিস, ওইটা করছেন কিনা, এগুলি এক ধরনের কারণ। যারা খেতে খামারে কাজ করেন, মাঠে কাজ করেন, বোঝা নেন, ওনাদের কোমরে ব্যথা হতে পারে। এগুলি হলো আঘাতজনিত কারণ। আর আবারও এই ঠিক বাচ্চাদের মতো এরকম অ্যাডাল্ট লাইফে ছেলে এবং মেয়েদের, আগে বলা হয়তো ছেলেদের বেশি মেয়েদের কম, এখন আমরা রিসার্চ করে দেখছি যে না, আসলে প্রায় সমান। ছেলে মেয়ে, ইয়াং ছেলেমেয়েরা, এরা কিন্তু মাজা ব্যথা, বাতের রোগ, কোমরকে কিন্তু অনেক এলাকাতে মাজাও বলা হয়, যে মাজা ব্যথা বাতের রোগে ভোগেন। এটি হলো এক ধরনের বাতের রোগ। কিভাবে আমরা যাব, এটা কিভাবে আমরা বুঝবো? এই ধরনের কারণে হতে পারে। আবার আঘাতজনিত কারণে আমাদের মেরুদণ্ডের যে দুইটা মেরুদণ্ডের মাঝে যে ডিস্ক থাকে, এইটা সরে যেতে পারে, ওইটা সরে গিয়ে স্নায়ুতে চাপ দেয়, তখন ব্যথা হতে পারে। মেরুদণ্ডের হাড়গুলি কিন্তু বাই নেচারে এত সুন্দর যে যদি আমি বাঁকা হয়ে আর সোজা হয়ে যেমনি থাকি না কেন, এরা কিন্তু এক লাইনে থাকে। এখন কোনো একটা মেরুদণ্ড যদি হাড় জায়গাটা থেকে সরে যায়, তার মানে পিছন দিকে এটা একটা ইয়ার মতো, পিলারের মতো, ওই যে পিছনের যে স্ট্রাকচারগুলি এটাকে ধরে রাখে, ওইখানে এটা হয় সরে যায় অথবা ভেঙে যায়, তার কারণে এইখানে একটা ব্যথার কারণ হতে পারে। এর বাইরে এই বয়সে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই যে ক্যান্সার, ম্যালিগন্যান্সি, বিশেষ করে মেয়েদের, আবার জরায়ু থেকে স্প্রেড হয়ে ওখানে আসতে পারে, ছেলেদের প্রোস্টেট থেকে এখানে আসতে পারে, বাট এই বয়সে এটা একটু কম। বাট মনে রাখতে হবে যে আমাদের এটিও হতে পারে। এরপরে যদি আমরা বয়সের কথা ভাবি, আমাদের 50 ঊর্ধ্ব মানুষগুলো ভাবি, তাহলে কয়েকটি বিষয় আবারও আঘাতজনিত কারণ। বিশেষ করে এই বয়সে গিয়ে মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায়,
হওয়ার পরে ওনারা হাড়ক্ষয় রোগে ভোগেন, যেটিকে আমরা ইংরেজিতে অস্টিওপোরোসিস বলি। অস্টিওপোরোসিস এটা একটা নীরব ঘাতক, মানে মেয়েদের যখন হরমোনটা ঠিক থাকে ততদিন বোন টার্নওভারটা ভালো হয়, তো ওনারা ভালো থাকেন। এরপরে যখনই মাসিকটা বন্ধ হয়ে যায়, তো এই হরমোনের পরিমাণ কমে যাওয়ার কারণে আর বোনস লস হয় কিন্তু আর তৈরি হয় না। আর কেউ যদি আবার এখানে একটু অসচেতন থাকেন, ওনার খাওয়া দাওয়া চলাফেরায়, ওইটিও আরও কারণ হয়ে দাঁড়ায়। তারপরে কিন্তু এইটার কারণেও যদি ছোট ছোট হাড় ভাঙে, এটার জন্য ব্যথা হইতে পারে। স্যার, আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। ওয়ালাইকুম সালাম ম্যাডাম। আমার পরিচয় হচ্ছে, আমি দাউদকান্দি থেকে বলছিলাম, কুমিল্লা দাউদকান্দি। আমার নাম মোহাম্মদ কবির হোসেন। আমার কোমরে একটু ব্যথা করে, আমি দোকানদারি করি তো, জি, যার কারণে নড়াচড়া করলে একটু ব্যথা লাগে। তারপরে মেরুদণ্ড যেই তারার আড্ডিটা একবারে নিচে, আড্ডিটা ব্যথা লাগে, প্রচুর ব্যথা লাগে, ধরলে ব্যথা করে। অনেক ধন্যবাদ স্যার। আপনার কোনো প্রশ্ন রয়েছে? কবির হোসেন, ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের মাঝে আরও কিছু উপাত্ত আমাদের প্রয়োজন ছিল। আপনি যা বললেন যে আপনার দোকান চালান এবং আপনি বসে থাকতে হয়, এবং আপনার মেরুদণ্ডের এবং শেষের হাড়টা, যা যদি ঠিক বুঝে থাকি, একদম শেষের হাড়, যেটাকে আমরা ইংরেজিতে কক্সিস বলি, ওই হাড়ের মাথায় ব্যথা। এটা হতে পারে, এটাকে বলা হয় কক্সিকোডাইনিয়া, মানে আপনার এই নিচের ছোট্ট হাড্ডিটাতে ব্যথা। বসে থাকার কারণে, আঘাতের কারণে এটা হতে পারে। আবার এক ধরনের মাজা ব্যথা, বাতের রোগ আছে, এটার জন্য এটা হতে পারে। আপনার জন্য এই মুহূর্তে পরামর্শ হলো, আপনি এটাকে আমরা ইংরেজিতে বলি এয়ার কুশন, এগুলো আজকাল বিভিন্ন দোকানে পাওয়া যায়। অথবা আপনি হয়তো বা কুমিল্লার মানুষ বুঝবেন, বিড়া বলে, যেমন পাতিল রাখে না, ওই যে পাতিলে বিড়া রাখে, আপনি এখন যদি ওটা কিনতে না পারেন, একটা সুন্দর গামছাকে মোড়ায় নেবেন, আপনি বসার যেই জায়গা ওইখানে দেবেন, যাতে ওই ছোট হাড্ডিটা নিচে চেয়ারে না লাগে, যে আসনে বসেন ওখানে যেন না লাগে। আর আরেকটি কাজ আপনাকে আরাম দেবে, সেটি হলো বোলে, মানে গামলায় গরম পানি করে আপনার ওখানে বসতে হবে, কারণ ওই জায়গাটা এত ভিতরে যে ওখানে গরম শেক দেওয়া যায় না। তো ওইখানে যদি গরম পানিতে বসেন আর একটু গরম পানি ঢালিয়ে ওটাকে গরম রাখেন, ওই ছোট্ট হাড্ডিটাতে যদি গরম শেকটা লাগে, তাহলে আপনার কষ্টের উন্নতি হবে। আর হলো কিছু ব্যথার বড়ি, কিন্তু ব্যথার ওষুধপত্র খাওয়ার জন্য হলে আপনার ডাক্তারের পরামর্শ মতেই খাওয়া ভালো বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ স্যার। আমরা আশা করছি তিনি উত্তর পেয়েছেন। তো আমরা কথা বলছিলাম কোমরে কেন ব্যথা হয়, তার কারণগুলো, বিশেষ করে ফিমেলদের অস্টিওপোরোসিসের কথা বলছি। আমরা এটা আলাপ করছিলাম। এখন ওই হাড়ক্ষয় রোগের কারণে তো হাড়গুলো ভঙ্গুর হয়। অল্প অল্প হাড় যখন ভাঙে তখন কিন্তু কোমরে ব্যথা বলে, এটি একটা কারণ। আরেকটা হলো, যেই বাতের কথাগুলো আমরা বললাম, এগুলি তো আমাদের শুরু হয়েছে আগে, এটা কিন্তু পরে আসতে পারে। আবার এই আঘাতজনিত কারণে কিন্তু এই বয়সে আবারও ওই যে মেরুদণ্ডের হাড় সরে গিয়ে আবারও এখানে ব্যথা হতে পারে। কিন্তু এই বয়সে গেলে আমাদের মাথায় রাখতে হবে, ক্যান্সারের প্রবণতা এখানে ছড়ায় এখানে আসতে পারে। আর মাল্টিপল মায়োলোমা নামে আরেকটা ক্যান্সার রোগ আছে, যেটা ওই যে রক্তের ক্যান্সার, কিন্তু ওই আমাদের এই হাড়গুলি থেকে তো আমাদের রক্ত তৈরি হয়, তার মানে বাসাও ওখানে ওই মেরুদণ্ডের হাড়গুলি ভাঙতে পারে। আর মূলত মানে অ্যাজ এ হোল যদি আমরা বলি, আঘাতপ্রবণ হওয়া আমাদের যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এই ধরনের আঘাতগুলি, বাথরুমে পড়ে যাওয়া, ওখান থেকে এই মেরুদণ্ডের হাড় জায়গা থেকে সরে যাওয়া, তারপরে হলো মাজা ব্যথা, বাতের রোগ, সেই সঙ্গে শেষে কারো না হোক এই প্রত্যাশায় করি যে ক্যান্সারের বিষয়টি মাথায় রেখে আমরা মনে করতে পারি এগুলি হলো মানে সার্বিকভাবে বাতের ব্যথার, কোমরে ব্যথা বা মাজার ব্যথার একটি কারণ। স্যার, অনেকগুলো কারণের কথা আমরা জানলাম। রোগীদের প্রেজেন্টেশনটা কেমন থাকে? রোগীরা এসে আপনাদের কাছে আসলে কি বলে? এটি হলো শক করা ভালো, যে কেউ যদি আসলে যদি বলে যে আমার কোমরে ব্যথা, প্রথমে আমাদের শোনা উচিত কোনো আঘাত পেয়েছেন কিনা। উনি যদি আঘাত পায় তাহলে তো আমরা একদিকে ভাববো। আর যদি বলে যে না, আমার কোনো আঘাত পাই নাই, আমার ব্যথাটা আছেই, এবং ব্যথাটা শুধু কোমরেই থাকে এবং আমার এটা ভারী হয়ে থাকে, আমি সকালে যখন ভোর হয় তখন আমি বিছানায় একাত ওকাত হতে পারি না, আমার খুব কষ্ট হয়। আবার সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হলো জাম ধরে আছে জমাট, একটু হাঁটা চলাফেরা যখন করি তখন আস্তে আস্তে এটার উন্নতি হয়। আবার যদি কখনো শুয়ে পড়ি তখন দেখা যায় আবারও এটা আমার জাম ধরে যায়। তো এইটা হলো আরেক গ্রুপের বাতের রোগ, এটা স্পন্ডোলার্থোপ্যাথি ইংরেজি নাম। এই তথ্য দিয়ে আমরা এই গ্রুপে যাব। কিন্তু কারো যদি কোমরে ব্যথা হলো, আঘাতের কথা অনেক সময় ভুলেও যায়, নাও বলতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু জিজ্ঞেস করতে হবে
কোমরের ব্যথাটা কি কোমরেই থাকে না কোমর থেকে সরে পায়ে নামে, প্রস্রাবের কোনো কষ্ট হচ্ছে কিনা, আর মানে টয়লেটের পায়খানার কোনো কষ্ট হচ্ছে কিনা, কারণ এগুলি কিন্তু কোমরের যেই স্নায়ু এগুলি কিন্তু এগুলোকে কন্ট্রোল করে। এখন কারো যদি ব্যথাটা সরে পায়ে নামে এবং উনি নিশ্চিত করে বলতে পারেন যে আমার তলা পর্যন্ত যায়, যদি হাঁটু পর্যন্ত আসে তাহলে এক ধরনের ভাবনা, আবার যদি একদম সরে তলা পর্যন্ত যায় সেটা আবার জিজ্ঞাসা করে জেনে নিতে হবে পায়ের সামনে দিয়ে যায়, পাশে দিয়ে যায় না পিছন দিক দিয়ে যায়। কারো যদি এখন এইভাবে যায় তাহলে মনে করতে হবে যে না, আমার ওই মেরুদণ্ডের মাঝে যে কথাটি বললাম যে ডিস্ক আছে, এইটা কোনো কারণে সরে গিয়ে স্নায়ুতে চাপ দিয়ে ব্যথা হচ্ছে, অথবা ওই যে একটা হাড় বা দুইটা হাড় এটা জায়গা থেকে সরে গেছে। এইটা সরে গেলে হয় কি, ওই যে ওই স্ট্রাকচারের আঘাতের কারণেও হয় ব্যথাটা। এই একটা এমন জায়গা মেরুদণ্ডের এই জায়গা, কোমরের জায়গা, এইটা আপনি উঠতে চলতে ফিরতে বসতে সব জায়গায় এটা কাজ করতে হয়। এই বেচারির কোনো রেস্ট নাই, রাত্রে ঘুমাবো তারও কিন্তু রেস্ট নাই, একাত হবেন তাও ওখানে, ওকাত হবেন তাও এখানে, পা ভাঁজ করবেন তাও এখানে। স্যার আমরা এই বিষয়ে আরো কথা বলবো, আমাদের সঙ্গে এক দর্শক অপেক্ষা করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে শরীফ বলছিলাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বলছিলাম। জি। আমার ওই যে শারীরিক একটা রোগীর সাথে কথা বলল, প্রশ্ন কক্সিডাইল, মানে জি। মানে মেরুদণ্ডের শেষ মাথায় যে হাড্ডি সেটার ব্যথা, আমারও ঠিক ওই একই ব্যথা। এটা থেকে কি একবারে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা স্যার? হ্যাঁ, পরিত্রাণ হওয়ার উপায় আছে, যে কথাগুলি বললাম ওটা, আর সেই সঙ্গে বলেছিলাম যে মাজা ব্যথা বাতের সঙ্গেও কিন্তু এই রোগটা হতে পারে। তো এটিতে ধরেন প্রক্রিয়াগুলি হলো প্রাথমিক ওই যেভাবে বসবেন চলবেন একটু ওষুধ খাবেন, তাতেও যদি না যায় তাহলে ওই জায়গাটাতে একটু ইঞ্জেকশন দেওয়া, এটাকে বলা হয় স্টেরয়েড ইঞ্জেকশন, ওইটা দেওয়া। এইটাতেও যদি না যায় তাহলে আন্ডার অ্যানেস্থেসিয়া, মানে আপনাকে একটু অজ্ঞান করে ওই একটা ছোট্ট হাড় আছে ওইটাকে জায়গা থেকে সরে যায়, ওইটাকে ম্যানিপুলেট করতে হয়, ওইটাকে জায়গায় সরায় এনে দিলে এবং একটু চিকিৎসাটা গুছায় যদি করা যায় ধাপে ধাপে, তাহলে কিন্তু এটা থেকে পরিত্রাণ হওয়া সম্ভব। স্যারকে অনেক ধন্যবাদ, আশা করি তিনি প্রশ্নের উত্তর পেয়েছেন। স্যার আমরা কথা বলছিলাম পেশেন্টের প্রেজেন্টেশনটা কেমন থাকে। হ্যাঁ, ওই যে সরে গেলে আমরা বুঝলাম যে ওইটা দেখতে হবে, তখন ওই রুগীদের কিন্তু একই সঙ্গে আবার মাজা ব্যথা বাতের কষ্ট থাকতে পারে। আমাদের দেশে আমাদের রিসার্চ থেকে আমরা দেখছি প্রায় শতকরা 2 জন প্লাস মানুষের মাজা ব্যথা বাতের রোগ আছে, মানে এটাকে ইংরেজিতে বলা হয় স্পন্ডিলো আর্থোপ্যাথি। ওই যেই বর্ণটা দিলাম যে সকালবেলা কোমরে জাম ধরে থাকে, হ্যাঁ, এনারা কিন্তু এইটা দিয়ে হতে পারে, আবার এনারা কিন্তু বলতে পারে যে আমার এটার সঙ্গে অন্য গিরাতে ব্যথা, জয়েন্ট পায়ের বিশেষ করে বড় জয়েন্টগুলি এগুলো ফুলে গেছে ব্যথা, এই কথাটাও বলতে পারে। এটা কিন্তু এক গ্রুপ, এবং এটাতে যারা সাফার করেন ওনারা দিনে দিনে ওনারা কিন্তু এটা কুজা হয়ে যান, আচ্ছা। ওনারা সোজা হয়ে থাকতে পারেন না। আগে এই রোগের নাম ছিল অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এবং যখন এটা ধরা পড়তো তখন অনেক লেট। এই জন্য এখন বলা হয় যে কারো যদি ওই ভোরে ঘুম থেকে উঠে এসে জাম ধরাটা এটা 30 মিনিটের বেশি সময় ধরে থাকে, তখনই কিন্তু এক্সরেতে পরিবর্তন না আসলেও অন্য রিপোর্ট করে এমআরআই করে এটা প্রমাণ করা যায়, তখন কিন্তু এনাদেরকে জানায় দেওয়া উচিত যে আপনি স্পন্ডিলো আর্থোপ্যাথি বা মাজা ব্যথা বাতের রোগে ভুগছেন। এটা ইংরেজিতে বলা হয় অ্যাক্সিয়াল স্পা, এই স্পন্ডিলো আর্থোপ্যাথি। এটার বাইরে এখন বাকি আমার কারণগুলি আমরা উপসর্গ আর কি হতে পারে, এটাকে বলা হয় রেড ফ্ল্যাগ, অর্থাৎ কারো কোমরে ব্যথা আছে, উনি এই ব্যথার কষ্ট এত তীব্র যে রাত্রে উনি ঘুমাতে পারেন না, ঘুম ভেঙে যায়, ওনার জ্বর থাকে, আবার ওনার ওজন কমে যাচ্ছে, এবং আমরা যদি পরীক্ষা করি তাহলে মেরুদণ্ডে এরকম চাপ দিয়ে পরীক্ষা করতে গেলে নির্দিষ্ট একটা জায়গাতে উনি বলে যে এখানে আমার তীব্র ব্যথা। আচ্ছা। সেখানে কিন্তু তখন ডাক্তারের ভাবতে হবে যে এটা টিবি হতে পারে এবং এটা ক্যান্সার হতে পারে। এটা হলো আমরা এক ধরনের উপসর্গ দিয়ে অ্যাজ এ হোল মানে বলতেছে যে আমার কোমরে ব্যথা। আমার বিশেষ করে যদি আমরা নারীদের কথা চিন্তা করি, যে মায়েরা অনেকগুলি বাচ্চা ডেলিভারি দিয়েছেন, অনেক সময় কিন্তু না জরায়ুটা প্রোলাপস করে নিচের দিকে নেমে যায়। এটা যদি হয় তাহলে ড্র্যাগিং পেইন হয়, এই ড্র্যাগিং পেইন হলে এটার রেডিয়েটিং পেইন কিন্তু আমার কোমরে হতে পারে। আচ্ছা। অন্য সময় যে কিডনিতে যদি কোনো টিউমার থাকে তো বড় হয়ে গেছে, তখন ওনারা কিন্তু বলে যে আমার পিছন দিকে ব্যথা। কিন্তু মানুষের কিন্তু একটা কমন ধারণা যে পিছন দিকে ব্যথা হলে ওখানে কিডনি আছে, এটা খুবই কমন, কোমরে ব্যথা হলেই বলা যায় কিডনিতে কোনো সমস্যা আছে, কিন্তু এটা এরকম না। কিডনির কারণে যদি কারো ব্যথা হয় তাহলে দুইভাবে হবে। একটা হলো যে পাথর থাকে, পাথর থাকলে কিন্তু বলা হয় কলিকি পেইন, ব্যথা হবে এরকম করে খিচাবে খিচাবে,
তারপরে একটু থামবে। আবার যদি কোনো টিউমার বা কিছু হয় তাহলে ওটা কিন্তু ভারী ডাল এক পেইন এরকম থাকবে। অন্য সময় ওনারা আবার বলবে যে আমার প্রস্রাবের সঙ্গে একটু রক্ত যায়। এইসব উপাত্ত ক্লু দিলে তখন কিন্তু কিডনির প্রবলেম। কিন্তু এমনিতে এই কিডনি নষ্ট হয়েছে, ক্রিয়েটিনিন একটু খারাপ, ওইটার জন্য রোগীর কখনোই ব্যথা হবে না, ব্যথা হয় না, ব্যথা দিয়ে উপসর্গ ওটি না। তাহলে আমরা এইটি ভাবলাম, তাহলে আমাদের রেডিয়েশন পেইন কিডনির কারণে হতে পারে, জরায়ু প্রোলাপসের কারণে হতে পারে। তারপরে আমাদের অন্য জায়গার ব্যথাগুলি পিছনের যদি কোনো যে স্ট্রাকচারগুলি আছে এগুলোতে মাসেলে অনেক সময় টিউমার হয়। বাংলাদেশে কিন্তু এখনও আমাদের টিবির প্রকোপ বেশি, ওটাকে বলা হয় সোয়াস অ্যাবসেস, মানে পিছন দিকে যে মাংসপেশি ওইটার একটা পর্দা থাকে। মেরুদণ্ডে যদি একটু টিবি হয় ওই পর্দার ওখান থেকে ওই কেজিএস ম্যাটেরিয়াল, মানে আমরা বাংলায় বলি পুজ বটে কিন্তু এটা পুজ বলা হয় না, ওটা কেজিএস ম্যাটেরিয়াল, ওগুলা যদি আসে ওইটা যত আসলে আমাদের শরীরে না খুব সব কিছু মাপ মতো, মানে এত সুন্দর করে তৈরি করা, ওর ওখানে যতটুকু থাকার তাই থাকতে হবে। ওখানে যদি একটু বেশি জমা হয়ে যায় ওটা কিন্তু ব্যথার জন্ম দেয়, তো তখনও কিন্তু ব্যথা হতে পারে। আমরা যদি এখন আর লাস্টলে যদি যেটা বললাম যে মাল্টিপল মায়োলোমা ক্যান্সার, এটাও কিন্তু ওই যে রেড ফ্ল্যাগ, তীব্র ব্যথা হবে, রোগী কিন্তু এসে বলবে আমি লম্বায় খাটো হয়ে গেছি। অস্টিওপোরোসিসে কিন্তু ঠিক একই ঘটনা হয়। এই জন্যই বলা হয় যে হাড় ক্ষয় রোগে যদি কারো এই রোগটা কারণ থাকে ওখানে কিন্তু রোগী বলবে যে খাটো হয়েছে। কী পরিমাণ খাটো হলে আমরা গুরুত্বপূর্ণ মনে করব সেটা হলো 2.5 সেন্টিমিটার, অর্থাৎ যদি বলে যে 1 ইঞ্চি পরিমাণ খাটো হয়েছে, তো এটা আবার বুঝবো কী করে? রুগীদের বললে জিজ্ঞাসা করলে হয় আপনার আগের পুরাতন ছায়া পড়লে ওই ছায়াটা কি মাটিতে লাগে কিনা, মানে গ্রামের ভাষা কিন্তু আছে মাটি লাচায়, না আমি আগে যেটা পড়তাম এখন পড়লে আমার মাটি লাচায়, তার মানে উনি খাটো হয়েছেন। আর যারা একটু সচেতন ওনারা পরিষ্কার করে বলেন আমার তো আসলে আমি আগে খাটো হয়ে গেছি। বলেনও যখন কেউ খাটো হবেন তীব্র ব্যথার কথা বলবেন, তখন অস্টিওপোরোসিসে ভেঙে গেলে তখন ব্যথা হয়। তো ভেঙে গেলে তো আমরা এক্সরে করে বুঝে ফেলতে পারবো। আবার ওই একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে এটা মাল্টিপল মায়োলোমা বা ক্যান্সারও হতে পারে। অন্য জায়গার যে টিউমার ক্যান্সার হয়, ফুসফুস বলি, মানে জরায়ু বলি, ব্রেস্ট বলি, এইসব জায়গাতে যে ক্যান্সার হয় এগুলো কিন্তু আপনার থাইরয়েড বলি, এগুলি কিন্তু ক্লোন, এগুলো বলি, এগুলোতে কিন্তু আমার ওই এখানে মেটাস্টেসিস হতে পারে। যদিও আমাদের দেশে কিন্তু এটার রেটটা অনেক কম। অনেকে বলে না যে আমার রক্ত আমাশা হয়, রক্ত আমাশাটা কিন্তু ওই যে বললাম মাজা ব্যথা বাতের রোগ স্পন্ডিলোআর্থ্রোপ্যাথি, ওর একটা ভেরিয়েন্ট, ওটাকে বলা হয় আইবিডি। এখানে দুইটা রোগ আছে, একটা হলো রক্ত আমাশা হয় আর একটা হলো ওই পেটে ব্যথা হয়, ব্যথা হয়ে ডান দিকে, মূলত ডান দিকে ব্যথা হয়, মানে ইলিওসিক্যাল যে জাংশন এই জায়গাটাতে অনেক সময় যে ক্রনস ডিজিজ বলে, ক্রনস ডিজিজ আর হলো আলসারেটিভ কোলাইটিস, যেখানে হলো রক্ত আমশার মতো হয়। এই দুইটা রোগে কিন্তু রোগীদের আবার ওইটা থাকলো, কারো কারো ওইটা একক থাকবে, এদের মধ্যে কারো কারো আবার কিন্তু মাজা ব্যথা বাত জয়েন্টের গিরা ব্যথা এগুলি হতে পারে। তো এই রুগীদের কাছে যদি আমরা প্রপার তথ্য উপাত্তটা নেই যে ঘটনাটা কেমন ঘটলো, কোথায় থাকলো, কতদিন ধরে হইল, জাম ধরা আছে কিনা, ঘুম ভাঙে কিনা, ওজন কমে কিনা, খাওয়ার রুচি কমে গেছে কিনা, অন্য জায়গায় কোনো টিউমার বা কিছু আছে কিনা, এইসব উপাত্তগুলোকে যদি কেউ সুন্দর করে একত্রিত করে রুগীর সঙ্গে একটু কথা বলেন তাহলে কিন্তু 90% কারণটা আমরা নির্ণয় করে ফেলতে পারি। 90% একদম রোগের হিস্ট্রি থেকে জানা যাচ্ছে। জানা যায়। স্যারের কাছে এবার জানতে চাইবো, স্যার হিস্ট্রি তো নেওয়া শেষ হয়ে গেল, এখন এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন কিছুটা পার্ট অলরেডি বলে ফেললাম। আমরা কোমরের ওখানে যদি হাতে এক্সামিন করে দেখি স্যাক্রোইলেক জয়েন্টের কাছে ব্যথা, তাহলে এক গ্রুপ। আবার যদি আমরা পা তুলে দেখি নার্ভ দিয়ে যে নার্ভ রেডিয়েশন হচ্ছে কিনা, সেটা আরেক গ্রুপ। তারপরে যদি আমরা একটা পার্টিকুলার পয়েন্টে ব্যথা বেদনা থাকে, সেটা হলো আমার টিবি ম্যালিগনেন্সি, এটা আরেক গ্রুপ। আর অ্যাজ এ হোল রুগী যেসব উপাত্ত দিল, মানে অনেক সময় কিডনি যদি বড় হয়, টিউমার হয়, আমরা পেটে হাত দিলে কিন্তু ব্যালট করি, এটা দেখে আমরা এটা বুঝে যাব উপাত্ত। এইভাবে কিন্তু আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আবার নার্ভের কোনো ক্ষতি হয়েছে কিনা, জার্কস যে একটু হাতুড়ি দিয়ে বাড়ি দেয় রুগীরা বলে, এরকম বাড়ি বুড়ি দিলে প্লান্টার রেসপন্স দেখলে এটা আমরা ক্লিনিক্যালি বুঝে যাব কি বিষয়টা হয়েছে। কোনো জয়েন্টে ফুলা আর্থ্রাইটিস আছে কিনা, ওইটা থেকে আমরা বুঝে যাব কোন গ্রুপে গিয়েছে। আর এই ধরনের রুগীদের একটু টেস্ট লাগে। টেস্টগুলি হলো আমি মোটামুটি 3 ভাগে ভাগ করে বলি। একটা ভাগ হলো রোগটাকে নির্দিষ্ট করা, দুইটা ভাগ হলো উনি যে ওষুধপত্র খাবেন
সেটার নিরাপত্তা নিশ্চিত করা। 3 নম্বর হলো ওনাকে যে চিকিৎসা দেওয়া হলো ওনার উন্নতি হচ্ছে কিনা সেটিকে নিরূপণ করা। এর মধ্যে কমন টেস্ট হলো আপনার এটার আবার টেস্টগুলি আবার হামেশা সবসময় না, অর্থাৎ আমরা কোমর ব্যথাকে কিন্তু 3 ভাগে ভাগ করি, অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক। অর্থাৎ 1.5 মাসের মধ্যে যদি কারো ব্যথাটা থাকে, এর বেশি ক্রস করে না, এটা হলো অ্যাকিউট। 1.5 থেকে 3 মাস পর্যন্ত এই সময় থাকলে এটাকে বলা হয় সাব অ্যাকিউট। 3 মাসের অধিক সময় ধরে কোমরে ব্যথা থাকলে এটাকে বলা হয় ক্রনিক। তো সুতরাং কেউ আজকে এসে বলল যে আমি একটু কোমরে ব্যথা পাচ্ছি, এখানে হুট করে আমি এক্সরে দিয়ে দিলাম, এমআরআই দিয়ে দিলাম, এটা কিন্তু আমাকে উত্তর দেবে না। এটা নির্দিষ্ট। যদি আবার ওরকম হয় যে না, এমনভাবে উনি বলতেছেন যে আমার পায়ে ব্যথা সরে যায়, আমার ঘুম ভাঙে, আমার ওজন কমে যাচ্ছে, ওইসব উপাত্ত দেয়, অল্প শর্ট হিস্ট্রি, তখনই কিন্তু আমার ওই টেস্ট দেওয়া যৌক্তিক হবে। আদারওয়াইজ এটা আমাকে উত্তর দেবে না। তাহলে আমাদের যদি আমরা এসব চিন্তা করি কিন্তু আমরা উত্তরটা দেব রুগী আসলে কতদিন ধরে ভুগছে এবং উনি কি কি তথ্য উপাত্ত দিলেন, কারণ ওগুলার সঙ্গে তাহলে টেস্ট আমাকে উত্তর দেবে। আর যদি আমি ওগুলার একসঙ্গে না চিন্তা করে টেস্ট দিয়ে দিই, এখানে আমি মিসলিড হতে পারি, আমার ভুল কনসেপশন হতে পারে। স্যার, অনুষ্ঠানের পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। সুধী দর্শক, আপনারা দেখছেন ডিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24। এই পর্যায়ে ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন ডিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম ইনভেস্টিগেশন নিয়ে, কোমরে ব্যথার কারণ জানতে। হ্যাঁ, ওই যা বলছিলাম রোগ নির্ণয়ের জন্য টেস্ট, মূলত এক্সরে এনাফ। তো এক্সরেটা আসলে বিভিন্ন পজিশনে করতে হয়, এইটুকু ডাক্তার নির্ধারণ করবে কার কী কষ্ট। আর এর বাইরে কোনো ক্ষেত্রে এমআরআই লাগে। এমআরআইটা কিন্তু আসলে ভুল, অনেক সময় খুব বেশি করা হয়, এটা উচিত না। যদি আমি রুগীর কারণ নির্ণয়ের জন্য এবং পরে আমার সার্জারি লাগতে পারে এমনটি যদি হয়, তখন আসলে এমআরআই করা উচিত। তার কারণ হলো শতকরা 35% মানুষের, আমরা যারা নর্মাল, নিজেদেরকে নর্মাল মনে করি, এদেরও যদি এমআরআই করি, রিপোর্টিংয়ের সময় ওই কথাগুলো লিখে যে আপনার এখানে চাপ পড়েছে, ওইটা চাপ পড়েছে, তখন ভুলভাবে সার্জারি করার একটা ভাবনা বা মানুষের মনে একটা ভয় ঢুকতে পারে। এই জন্যে এটা ইন্ডিকেশন অনুযায়ী এটাকে করতে হবে। আর বাকি টেস্ট যেগুলা, যেমন কিডনির ফাংশন, লিভারের ফাংশন, এটা দেখতে হবে, কারণ আমরা যেহেতু ওষুধ খাওয়াবো, এটা নিরাপদ আছে কিনা এটা দেখতে হবে। আর কোনো সময়ে যদি আমার সন্দেহ হয় যে না, এই টেস্টটা মানে হাড় ক্ষয় রোগের জন্য বিএমডি পরীক্ষাটা করতে হতে পারে। আর ক্যান্সার যদি কোনো সময় সম্ভাবনা মনে হয়, ওইটুকু করা, বা পেটে যদি একটু আলট্রাসোনোগ্রাম, এইটুকু করা। এটুকু করলে কিন্তু কোমরের ব্যথার জন্য রোগ নির্ণয় এবং বোঝা যাবে। আর ওই যে সিআরপি একটা টেস্ট আছে ব্লাডের, সেইটি এবং ইএসআর, এটা কিন্তু আমাকে বুঝাবে ট্রিটমেন্ট দিলে রোগীর উন্নতি হচ্ছে কিনা বা একই জায়গায় আছে কিনা। সেই জন্য ওইটা হলো বলেছিলাম যে উন্নতির অবস্থাটা কেমন সেটার জন্য টেস্ট। এর অল্প কয়েকটা টেস্টেই কিন্তু রোগ নির্ণয় করে ট্রিটমেন্ট শুরু করা সম্ভব। খুব সুন্দর স্যার। আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় সমাধান কিংবা চিকিৎসা, সেটা এখন জানবো। প্রথম বিষয় হলো রোগটাকে নির্দিষ্ট করতে হবে যে কোন রোগটা হয়েছে, এবং ওই রোগ সম্পর্কে কিন্তু রুগীকে বলতে হবে যে আপনার রোগটা এটা। ওনাকে এডুকেট করতে হবে আপনি চলবেন কেমনে, আপনি খাবেন কি, ওজন বেশি থাকলে কমাবেন, যদি ডিস্ক প্রোলাপস থাকে বা মেরুদণ্ডের হাড় সরে যায় তাহলে উনি টয়লেট কেমন করে করবেন, বেল্ট বাঁধবেন কি বাঁধবেন না। সবসময় কিন্তু ভুল হয়, এটা বেল্টটা দিয়ে দেওয়া হয় ইন্ডিকেশন ছাড়া। একটাই মাত্র কন্ডিশন, যদি আমার মেরুদণ্ডের হাড় জায়গা থেকে সরে যায়, এটার আবার গ্রেডিং আছে। আমরা যারা রিমাটোলজিস্ট, আমরা এটাকে গ্রেড 1, 2 বা রেয়ারলি কেউ যদি সার্জারি করতে না চায় তাহলে আমরা 3 পর্যন্ত দেখি। এরপরে যদি যায় তাহলে কিন্তু তখন ইন্ডিকেশন হলো সার্জারির, তখন আমরা নির্দিষ্ট ডাক্তারের কাছে পাঠিয়ে দিই। এই সময়ে ওনার বসাটা, আসলে আমাদের যে লাইফস্টাইল, এটাতে চেঞ্জ আনতে হবে। অনেকেই করে কি যে পিঁড়িতে বসে, এটা তো অনেক নিচু, তারপরে আবার মোড়ায় বসে। যে কোনো হাইটের, যে কোনো সাইজের একটা মেয়ে মানুষ হলে বা ছেলে মানুষটা ইউজুয়ালি ওটাতে কম বসে, ওখানে কিন্তু মেয়েদের হিপটার জায়গা হয় না। তো এখন এরকম করে কাত হয়ে একটা জিনিস করতেছে, এরকম করে কাত হয়ে করতেছে, উনি এইখানে এরকম হঠাৎ নিজে ঝুঁকতেছে। এটা কিন্তু ওনার সরাসরি ওই যে কোমরে যদি কোনো প্রবলেম থাকে, ওই আপনার মেরুদণ্ডের হাড়ের লিস্থিয়াসিস বলে কথাটা, এটা যদি থাকে তাহলে কিন্তু এটা খারাপ হবে। উনি বসবেন এরকম উঁচু হাইটে, বাট সেটা হতে হবে একটা লাইট কোয়ালিটির। পিছনে যে আমরা বসছি যেরকম ব্যাক সাপোর্ট আছে, উনি বসা মাত্রই যেন এরকম পিছনে সাপোর্টটা পায়। এটা বোঝার প্রথম পথ হলো চেয়ারে বসলে যদি আমার এই পায়ের কাছে এই জায়গাতে গ্যাপ থাকে,
তাহলে কিন্তু বুঝবো যে আমার পিঠ লেগে গেছে। আদারওয়াইজ কেউ যদি এই ঝুঁকে বসে তাহলে আমার পারপাসটা সলভ হবে না। এটি আমাদের ডাক্তাররা দেখে ওইটুকু যদি ওনাদেরকে সুন্দর করে বুঝাই দেন, এবং ওই বেল্টের যে কথাটা বললাম সেটি একমাত্র এই যে হাড্ডি যদি সরে যায় থাকে তখন ব্যবহার করা যাবে, যখন জার্নি করবে তখন ব্যবহার করবে, সারাক্ষণ করবে না। কি কারণে? এই পিলার, মেরুদণ্ডটা একটা পিলার বলি আমি, এর পাশে কিন্তু দুইটা মাংসপেশি আছে, এটা গড গিফটেড, এইটাই কিন্তু ওই মেরুদণ্ডকে জায়গায় ধরে রাখে। কেউ যদি অযাচিতভাবে লম্বা সময় আমাকে দিয়েছেন, আমার ভালো লাগে, এই বেল্ট উনি পরতে থাকেন, এই মাংসপেশিগুলো দুর্বল হবে। এই দুর্বল মাংসপেশি ভবিষ্যতে কোনো আঘাত পেলে ওই মেরুদণ্ডকে রক্ষা করতে পারবে না। আমি আশা করি আজকে যারা দর্শক শ্রোতা শুনছেন ওনাদের মনে রাখতে হবে, আমি কিনে নিলাম বা কেউ একজন বললেন, এটি না হয়ে আপনার নির্দিষ্ট ডক্টর যিনি এটা বুঝেন উনি যদি আপনাকে যেভাবে গাইড করবেন এটা করতে হবে। কোনো সময় যে টয়লেট ইউজ করতে পারে না, সেক্ষেত্রে গ্রামগঞ্জে কাঠের চেয়ারের মধ্যে উনি টয়লেট বানায় নিয়ে এটা ব্যবহার করতে পারেন, আজকাল কিন্তু পাওয়াও যায়। আর একটা টয়লেট যদি একটু উঁচু কমোড হয় ওটাতে উনি বসলেন, এটার যদি ব্যবস্থা আজকাল সম্ভব, দেশে তো বিদ্যুৎ ব্যবস্থা আছে, এটা করা যেতে পারে। আর এবারে আমরা যে কথাটা বলবো যে ট্রিটমেন্টের জন্য এগুলি হলো জেনারেল অ্যাডভাইস, এবং নিজের মতো করে ওষুধ খাওয়া উচিত হবে না। এটি খুব গুরুত্বপূর্ণ স্যার। নিজের মতো করে কখনই ওষুধ খাওয়া উচিত হবে না। দোকানদারের কাছে গেলাম, আমাকে একটা ওষুধ দিয়ে দিল, আমি খেলাম, এটাও হবে না, উচিত হবে না। নির্দিষ্ট করে ওষুধ খেতে হবে। আর যারা মাজা ব্যথা বাতের রোগী, স্পন্ডিলো আর্থোপ্যাথি যে কথাটা বললাম, এটি হলো কিন্তু আমাদের ওয়ার্কিং ফোর্স, যারা ইয়াং ছেলে মেয়ে এরা সাফার করে, সুতরাং এদের ডাক্তারিটা হতে হবে অত্যন্ত সুন্দর, পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে দিতে হবে। তার কারণ হলো এরাই আমার বাকি জীবনের ভবিষ্যৎ। ওরা যেন এই সংসারের দেশের বোঝা হয়ে না যায়। আমাদের দেশে খুব ভালো ভালো ওষুধ আছে, এখন একসময় ছিল না, এখন কিন্তু এই ওষুধগুলি আছে। টোফাসিটিনিব গ্রুপের ওষুধ আছে, এটা দ্বিতীয় ধাপের। টিএনএফ ব্লকার কিন্তু প্রথম ধাপের, কিন্তু একটু খরচ বেশি, এটা একটু খরচ কম, কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। ডাক্তার নির্ধারণ করবে কতটুকু পাবে, কতটুকু ওষুধ দেবে, দিতে হবে, এবং সেফটি মানে নিরাপদ আছে কিনা। কিন্তু এই টাকার পরেই কিন্তু রোগীর মনে রাখতে হবে, আমি ওষুধটা খেলাম, আমি ভালো বোধ করতেছি, এখানে ভুলে গেলে হবে না, প্রত্যেক ওষুধের সাইড এফেক্ট আছে। মানে অনেকে আবার এই সাইড ইফেক্টটা নিয়ে অযাচিত কনসার্ন, ব্যথার বড়ি খেলে কিডনি নষ্ট হবে, কিন্তু ব্যথার যিনি ডাক্তার, কারণ আমার নিজের রোগীর প্রতি আমার মায়া থাকবে না, আমার রোগীর যদি আমি এই নিরাপত্তাটা দিতে না পারি, আমি যেটা বুঝাইতে না পারি, তাহলে আমার ডাক্তারি করাই তো ঠিক না। আমার মনিটর করব, আমি রোগীকে বলবো আপনাকে এই দেখলাম, আপনার রিপোর্ট কিডনির এখানে, আপনাকে আমি ওষুধ দিচ্ছি, এগুলো করতেছি, করেন, তারপরে আপনি ওই যে চেক করে দেখেন যে আপনার কিডনি ঠিক আছে কিনা। তো এটাতে হলো যে ডোজ, ডিউরেশন, এবং উনি ওর সঙ্গে অন্য কি ওষুধ খেতে পারবেন, এগুলি কিন্তু ডাক্তার নির্ভরশীল হতে হবে। আর ওই যে ওষুধগুলির কথা বললাম, টিএনএফ ব্লকার বা টোফাসিটিনিব, এই ধরনের ওষুধগুলিতে সাইড ইফেক্ট হতে পারে, বিশেষ করে টোফাসিটিনিব যদি হয়। কিন্তু আজকাল আমরা দেখতেছি খুবই কম, খুবই একটা ভয়ভীতি আছে যে টিবি হয়ে যেতে পারে, কিন্তু আমার নিজের বড় সিরিজ এটার উপরে, ইন্টারন্যাশনালি আমি এটার উপর কাজ করি, মাশাআল্লাহ ভালো খবর। এই যে এমনিতেই টিবির যে প্রকোপ, আর এখানে কিন্তু ওই প্রকোপটা ওরকম বাড়ছে না। তো গুড নিউজ যে আমাদের অর্থবিত্ত কম দেশের মানুষের, তারপরে কিন্তু এই ওষুধটা খেয়েও আমাদের রোগীরা ভালো আছে, ভালো থাকবে। কিন্তু ওই ইন্টারভেল পিরিয়ডে, নির্দিষ্ট ইন্টারভেল পিরিয়ডে দেখতে হবে লিভার ঠিক আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা, এবং উনি এই মাত্রায় হবে কিনা, মাত্রাটা বাড়াতে হবে কিনা। ইভেন এমনও হয় কারো ওই মাত্রাটা কমানো যায়, তো কমানো গেলে তো সুবিধা, মানে কিছু চিকিৎসা খরচও তো কমে আসে। এগুলি যদি কেউ মনে রেখে, আমাদের বিশেষ বাতের কথা আমি বললাম, আল্লাহ না চাক কারো যদি মাল্টিপল মায়োলোমা হয়, ওটা তো ক্যান্সারের ট্রিটমেন্ট করা যাবে। কারো যদি হাড় ক্ষয় রোগ হয়, বাংলাদেশে ভালো ভালো ওষুধ আছে, ক্যালসিয়াম, ভিটামিন, এবং সেই সঙ্গে হাড় ক্ষয় রোগ প্রতিরোধের যেসব ওষুধ ওইটিও আছে। ইভেন ইয়াং মেয়েদের যদি, যারা বয়স কম, ওই মেনোপজাল সিমটম হচ্ছে, ওনাদের যদি হাড় ক্ষয় থাকে, ওখানেও আমাদের ওষুধ আছে। এই জন্যে মূল কথাটা হলো রোগ নির্দিষ্ট করতে হবে, নিরাপত্তাটা অ্যাসেস করতে হবে, কিডনি লিভার কোন লেভেলে আছে, তারপরে ওনাকে ডোজ দিতে হবে, দিয়ে চেক করে দেখতে হবে ওটি উনি ওনার কাজ দিচ্ছে কিনা, ডোজ বাড়াতে হবে কিনা, কমাতে হবে কিনা। তবে মূল বিষয়টা হলো যা কথাগুলি বললাম, এগুলি কিন্তু নিত্যদিনের একটা অভ্যাসে পরিণত করতে হবে। আজকে ওষুধ খেলাম, একটু ভালো হলাম, বন্ধ করে দিলাম, দেখি না কি হয়, আবার খারাপ হবে, এটা করা ঠিক না। তার কারণ হলো আমাদের হাতে কিন্তু অনেকগুলি ওষুধ নেই। বাইরের দেশে যেমন অনেক ওষুধ আছে, মানুষের ক্রয় ক্ষমতা আছে, আমাদের ঠিক তা নাই। সেই জন্যে আমার পরামর্শ আমাদের আজকের শ্রোতাদের জন্য যে আপনারা নির্দিষ্ট করে যদি বুঝে যান যে আপনার ডাক্তার আপনার যথার্থ ডায়াগনোসিস করেছে,
আপনাকে ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলি কিন্তু মনোযোগ সহকারে খেতে হবে। কোনো ঝামেলা হইতেই পারে, ওষুধের সাইড এফেক্ট হতে পারে, সেটি নিয়ে আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। আমি বিশ্বাস করি যে আমাদের ডাক্তাররা সেটি সমাধানও করতে পারবেন। খুব সুন্দর বলেছেন স্যার। এই পর্যায়ে জানতে চাইবো, দীর্ঘদিন ধরে ভুগছেন কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছেন না, সেই ক্ষেত্রে আসলে কি ধরনের সমস্যা হতে পারে? এই যে বিষয়টা হলো, যদি মানে আমার এই কুজা হয়ে যায়, বলছিলাম শুরুতে, আগে অ্যাঙ্কালেজিং স্পন্ডের নাম ছিল, এখনও কিন্তু রাস্তাঘাটে দেখলে দেখা যায় কিছু মানুষ আছে এরকম কুজা হয়ে যায়, ওই ঘাট তুলতে পারে না, এই কি তোমার নাম কি, এই কপাল চোখ কুচকে এরকম করে তাকায়, বলে হ্যাঁ আমার এইটা, এই পাশে থেকে ডাক দিলে মাথা ঘুরাইতে পারে না, ওই তখন করে কি যে এইভাবে ঘুরে বডিটা ঘুরে যায়, ও হ্যাঁ এগুলি। তো আমি তো এই জীবন চাই না। উনি 2টা বালিশ না দিলে উনি শুইতে পারে না, উনি শুলে পরে ওনার কাত হয়ে শুইতে হয়, মেরুদণ্ড এমনি বাঁকা, আরও বাঁকা হয়ে যায়, মানে একটু হাঁটতে দিলে হাঁসপাস, কারণ ওই বুক তো আপনি যদি পরিশ্রম করেন তাহলে তো এই যে বুক তো উঠানামা করতে হবে, তো এটাও করতে পারে না। এই সব কারণে তখন দেখা যায় যে হাড়গুলা ক্ষয় হয়, মুভমেন্ট কমে যায়, দৈনন্দিন কর্মকাণ্ড করতে পারে না, ওই হাড্ডি ভেঙে গিয়ে তীব্র কষ্ট হতে পারে, জ্বর কাশি সহ অন্যান্য অসুখ বেশি হতে পারে, কারণ এটা তো ন্যাচারাল প্রোটেকশন, এই জিনিসগুলি হতে পারে। এই এবং ওই মানে উনি পার্সোনাল লাইফটা উনি লিড করতে পারে না। অনেক সুন্দর বলেছেন স্যার। একদম শেষ পর্যায়ে আমরা একদম এক কথায় দর্শকদের উদ্দেশ্যে একটা টেক হোম মেসেজ। প্রিয় দর্শক, এটুকু বলবো যে কষ্ট যদি থাকবে সে সমাধান আছে, আমাদের দেশে চিকিৎসক আছে। আপনাদের এটা চেষ্টা করবেন যে আমার রোগটা কি, রোগের নামটা কি, কি করে আমি ভালো থাকব, এবং চিকিৎসা যেটা দেয়া হবে সেটি আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিয়মিত ওষুধ খাবেন, ব্যায়াম করবেন এবং পুষ্টিকর খাদ্য খাবেন, নিজের ওজনটাকে যে যতটুকু থাকার কথা তা মেনটেন করবেন। এগুলি যদি একটু করতে পারেন, আমি আশা করি ইনশাল্লাহ বাতের কষ্টে, মাজা ব্যথার, কোমরের কষ্টে আপনারা ভালো থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা সচেতন হবেন। শুধু দর্শক, বিদায় নিচ্ছি দিস্কা ফার্মা নিবেদিত পিএলই মেডিকেল 24 থেকে। আবারও দেখা হবে, চ্যানেল 24 এর সাথেই থাকুন।